এই বিজাপুর হচ্ছে সেই বিজাপুর, সেই কুখ্যাত অঞ্চল। বলছিল বার্ডসুর এসে ফোন করতে, সে এখন ফোন ধরছে না। গুড মর্নিং, এখন 7টা বাজে আর আমি রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি ঘর থেকে। কোথায় যাচ্ছি একটু বাদে বলছি আপনাদের। গাড়িতে উঠে বৃষ্টি আসছে, রাস্তায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি। তো আমি ভরে দিয়েছি মাল। প্রথমে ভাবছিলাম যে কোথায় রাখবো, কিন্তু ভাবলাম ভেতরেই রাখি, ডিকিতে রাখাচ্ছে সুবিধে হবে। ও সরি, আপনাদের তো বলাই হয়নি আমি কোন দিকে যাব। আমি যাচ্ছি ছত্তিশগড়ের দিকে। আমি যাব ইন্দ্রাবতী নদীর ধারে একটা ছোট্ট গ্রাম। ছোট্ট মানে কতটা ছোট আমি সেটা অবশ্যই জানি না। সেটার নাম হচ্ছে মুচনার। ইন্দ্রাবতী নদীর ধারে 2 দিন কাটানোর জন্য। তো সেটা এখান থেকে অ্যাবাউট 10 ঘন্টার রাস্তা, 550 কিলোমিটার মতো। তো রাস্তাটা যাবে ওয়ারাঙ্গল হয়ে গোদাবরী ক্রস করে, তারপর এগিয়ে যাবে টুয়ার্ডস দান্তেওয়াড়ার দিকে। তো মুচনার দান্তেওয়াড়া থেকে একটু মানে অ্যাবাউট 50-60 কিলোমিটার কম। এখন 7:30। আমি আউটার রিং রোডে ঢুকছি হায়দ্রাবাদ থেকে। এখান থেকে আমি যাব ঘাটকেশর অব্দি এই রিং রোড দিয়ে, তারপর টুয়ার্ডস ইস্ট টার্ন নিয়ে এখন এগোবো ওয়ারাঙ্গলের দিকে। মাঝপথে পাবো ভঙ্গির ফোর্ট। এই ভঙ্গির ফোর্টটা খুব ইন্টারেস্টিং। আমি আগে একবার গেছিলাম, যদি সম্ভব হয় দেখাবো, কিন্তু জানি না টাইম পারমিট করবে কিনা। ওভারকাস্ট স্কাই, যে কোনো সময় বৃষ্টি নামবে, পুরো মেঘের চাদর রয়েছে। अच्छा कैमरा कितने का था ये नया? ये 30,030। कौन सी कंपनी? इसका नाम है DJI। अच्छा, ये जो शूट करते वीडियो ऊपर से ये छोटा छोटा नहीं वो नहीं। मैं कहाँ का हूँ? हैदराबाद का। घूमने के लिए जा रहे हैं। मैं हाँ, हम लोग भी इधर से नहीं है ना, अच्छा इधर गाड़ी चलाते हैं। गाड़ी में से एक पीस बचा है बेचने के लिए। क्या एक पीस बचा लिया मैंने बेचने के लिए। क्या क्या बचा लिया? एप्पल का एयरफोन आता है ना, सील पीस है सर। एप्पल का एयरफोन नहीं, मुझे तो एप्पल का फ़ोन भी नहीं है, मुझे लेना भी नहीं। এখন বাজে অ্যাবাউট 8:37। তখন ব্রেক ফেক নিই। তো এখান থেকে ওয়ারাঙ্গল অ্যাবাউট আরও 100 কিলোমিটার। এবার মাঝে মাঝে এখানে ব্রেকটা নিয়েছি, এই ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল। সে ভদ্রলোক থেকে আসছে হরিয়ানা থেকে। তো প্রথমত ভালোই মনে হচ্ছিলো, জিজ্ঞেস করছিল এটা কী ধরনের ক্যামেরা ইত্যাদি ইত্যাদি। তো তারপর দেখি ও বলছে আমি এক পিস আছে অ্যাপেলের মাল, আমি বেচতে চাই আপনাকে। তো গন্ডগোল আছে আর কি। তো আমার পিছনে দেখা যাচ্ছে ভঙ্গির ফোর্ট, ইস্টার্ন সাইডে কাকাতিয়াদের চেকপোস্ট। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যদি একটু ভালো করে দেখেন, যেটা একটা সিঙ্গেল মনোলিথিক রকের ওপরে এই পুরো ফোর্টটা তৈরি। NH 63 ধরে ভঙ্গির ক্রস করছি। তো যেটা আপনাদের দেখালাম ভঙ্গির ফোর্ট, তো বেশ মানে ইন্টারেস্টিং জায়গা এটা আর কি। কারণ লোকজন এই জায়গাটার নাম খুব একটা শোনেনি। হায়দ্রাবাদ যারা বেড়াতে আসে তাও এই অঞ্চলে খুব বেশি আসে না। এই ভঙ্গির আমার প্রায় 1 ঘন্টার বেশি খেয়ে নিল ঘোরাঘুরি করতে গিয়ে। আবার ফেরার সময় নির্ঘাত আমি দাঁড়াবো বেটার অ্যাঙ্গেলের জন্য। উইল নেভার গেট আ পারফেক্ট শট অ্যাকচুয়ালি। টোল বুথে জ্যাম, কারণ ফাস্ট্যাগ চলছে না পাশেরটাতে। এখন বাজে 10:14। ওয়ারাঙ্গল থেকে অ্যাবাউট 40 কিলোমিটার দূরে। তো আছি ওয়ারাঙ্গলে, কিছু খাওয়া দাওয়া করে নেবো। যাই না কোথা দিয়ে নিয়ে যাবে। ওয়ারাঙ্গলকে যদি বাইপাস করায় তাহলে কিছুই দেখা যাবে না। যদি ভিতর দিয়ে নিয়ে যায়, ফোর্টের পাশ দিয়ে যায়। ফোর্ট বলতে অবশ্য ওয়ারাঙ্গলের পুরো প্লেন ল্যান্ডে, কোনো পাহাড় ফাহাড়ের ওপর নয়। আর ইনফ্যাক্ট বিশেষ কিছু নেই, মানে নেই ইন দ্য সেন্স ভাঙা ভাঙা টুকরোগুলো জড়ো করে দেখা, মানে সেটাই করার চেষ্টা করছে। মোস্ট অফ দ্য থিং মানে ওই জিনিসগুলোই ভাঙাচোরা, মানে নেই কিছু প্রায় আর কি, একদমই রুইন্স। সেইগুলোকে জোড়া মানে টাপিয়ে দিয়ে রাখা হচ্ছে। কিন্তু ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ওয়ারাঙ্গল হচ্ছে কাকাতিয়াদের, মানে দক্ষিণ ভারতের শুরুর দিকে কাকাদিয়াদের রাজধানী। অ্যাবাউট ইলতুৎমিশের সময়, ঠিক সেই সময় কাকাতিয়ারা এই অঞ্চলে তাদের বংশ বিস্তার করছে। রাজত্ব বিস্তার করছে, বংশ বিস্তার না।
মনে হচ্ছে ওয়ারাঙ্গাল আর ঢোকায়নি, ওয়ারাঙ্গাল বাইপাস করে দিয়েছে। তো খিদেও পেয়ে গেছিলো, সকালে ম্যাগি খেয়ে বেরিয়েছি অ্যাবাউট 6:30 নাগাদ। 6:30 নাগাদ ম্যাগিটা খেয়েছিলাম, বেরোতে বেরোতে 7:30 করেছিলাম। খিদেও পেয়ে গেছিলো। তো ওই পিছনে এখানে রাস্তার ধারে ধারে যে ওই গাড়ি নিয়ে দোসা ইডলি পাওয়া যায়, তো ওখানে ইডলি বড়া খেয়ে নিলাম একটু আর কি। তো এগিয়ে যাবো। এখনকার রাস্তাটা ওয়ারাঙ্গাল থেকে আরও ইস্টের দিকে এগিয়ে যাবো, গিয়ে গোদাবরী ক্রস করবো। গোদাবরী ক্রস করে আমি জানি না আমটা টাচ করবো কিনা, না ছত্তিশগড়ে ঢুকে যাবো। আচ্ছা, রোড ট্রাভেল মানে কি শুধুই রাস্তা, শুধুই ল্যান্ডস্কেপ? এই যে বৃষ্টিতে আমি গাড়ি চালাচ্ছি না, এটা একটা অদ্ভুত অনুভূতি হয়। আবছা হয়ে আসা পাহাড়, কিছু কিছু সবুজ, উইন্ড স্ক্রিনের ওপর জলের ফোঁটা, মাঝে মধ্যে ওয়াইপারটা পরিষ্কার করে দিচ্ছে। আসলে এই ঘটনাগুলো, মানে প্রত্যেকটা ছোট ছোট ঘটনাগুলো কিছুই না, এগুলো জাস্ট পুরোটা অ্যাজ এ হোল একটা মানসিক একটা অদ্ভুত স্তর হিট করে। সামনে কোনো একটা রিজার্ভার ওভারফ্লো করছে, তো পুরো রাস্তায় জল। আমি জানি না কতটা দেখা যাচ্ছে। তো এটা ক্রস করতে হবে আর কি। Oh my God, look at this, অদ্ভুত। কোথায় যে গর্ত হয়ে আছে একমাত্র ভগবানই জানে। ম্যাসিভ। কিছু ছিল ব্যাপারটা। আগে একবার অনেক কাল আগে ভিকারাবাদ থেকে আসার সময় এরকম একটা সিচুয়েশনে পুলিশ আটকে দিয়েছিল। এখানে মনে ফোর্সটা ছিল না, স্রোত ছিল না বলে বেরিয়ে গেলাম। ছাগলের রাস্তা জ্যাম করে দিয়েছে। ছাগল আমার অ্যাক্সেস, অবশ্য এটা দেখতেও ভালো লাগে। ছাগল পেরিয়ে এখন সেটি এই রাস্তাটা বেসিক্যালি এখন আমরা যাচ্ছি, জানি না স্টেট হাইওয়ে না ন্যাশনাল হাইওয়ে বলছে, ন্যাশনাল হাইওয়ে 163, কিন্তু এটা 2 লেন কমপ্লিটলি। সেটা দেখতে সুন্দর করে, আশেপাশে গাছপালা, মানে ইটস নট, কিন্তু স্পিড কম। তো আমরা এখন এগিয়ে চলেছি মুলুগুর দিকে। তারপর মুলুগু ক্রস করে গোদাবরী ক্রসিং আসবে। গোদাবরীটা পেরোলেই আমার মনে হয় ছত্তিশগড় ঢুকে যাবে। সেটা কতক্ষণে আসবে এক্স্যাক্টলি আমি জানি না, মানে দেখাচ্ছে না। এখান থেকে আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে মুচনার। মুচনার দেখাচ্ছে 311 কিলোমিটার এখনো, which is expected to take about 5.5 ঘন্টা। প্রচন্ড জল বৃষ্টি হচ্ছে, পুরো সাদা হয়ে গেছে। মজাটাই আলাদা, অলমোস্ট কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি হ্যাজার্ড মেরে গাড়িটা চালাচ্ছি, সবাই অবশ্য হ্যাজার্ড মেরে চালাচ্ছে। তো এখন বাজে 12:40। বৃষ্টি কমেছে কিন্তু এখনো পুরো বন্ধ হয়নি আর কি। দূরে পাহাড়টা আবছা দেখা যাচ্ছে। তো আমিও এগিয়ে চলেছি। গোপালপট্টনম এখান থেকে আরো 110 কিলোমিটার। এতে কোনো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে ঢুকে পড়েছি। ম্যাপে ভালো করে দেখে রাখিনি, আর তেলেগুতে লেখা বলে আমি বুঝতে পারলাম না নামটা কি। এখানে দেখা যাচ্ছে ভালুক আর বাইসনের ছবি, মানে গাউড় আর কি, ইন্ডিয়ান গাউড়। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ কি? চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি, আটকাতে পারবে না। সম্বন্ধটা এইবার তুমি ভেস্তে দিতে পারো, মাকে বলে দাও বিয়ে তুমি করছো না।
তো এখন বাজে 1:04। এখানে একটু জঙ্গলটা পেরিয়ে শেষ অব্দি আমি একটা মোটামুটি জনবসতি মতো দেখতে পাচ্ছি। কি জঙ্গল জানি না, প্রাইমারিলি ভালুক গাউড়ের ছবি দেওয়া আছে, বারাসিংহা সম্বরের ছবি দেওয়া আছে, কয়েকটা জায়গায় তো বাঘের ছবিও দেখলাম, কিন্তু টাইগার রিজার্ভ কিনা আমি জানি না। আর পাশের পাহাড়ে মেঘ পুরো জমে রয়েছে, এক মানে জাস্ট বলতেই পারবো না আমি এই জিনিসটা কি ফিলিং হচ্ছে, বলতেই পারবো না। চলে যাচ্ছে, চলে যাচ্ছে। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি কিছু ছড়িয়েছিলাম আর কি। তো এখন রাস্তাটা কোনো একটা দিকে ডিটুর করে আর একটা অন্য রাস্তায় ঢুকিয়ে দিয়েছে, এটা আমি বুঝতে পারছি না কোথায় যাচ্ছে। যথারীতি ভুল রাস্তায় ইউ টার্ন নিতে হবে। বাকিছি আর কি, কোনখান দিয়ে যাবো সে বুঝে উঠতে পারছি না। যাকে ঘুরিয়ে নিয়ে দেখি কোথা দিয়ে বলে আবার, মুশকিল। একটা ভুলভাল রাস্তায় ঢুকিয়েছে, একটা সরু রাস্তা, ভাবলাম কোথায় একটা ঢুকে যাচ্ছে গ্রামের দিকে আর কি। একটা নদী ক্রস করছি, যাই নাকি এটা ইন্দ্রাবতী কিনা, তবে কিছু একটা নদী তো বটে, তবে এটা মনে হয় না গোদাবরী। গোদাবরী প্রাণহিতা হতে পারে, প্রাণহিতা হতে পারে। এখন বাজছে 2টো, তো আমি জানি না দেখা যাচ্ছে কিনা। তো আমি এখন গোদাবরীর পাশ দিয়ে চলে যে পুরো বালি মাখা জায়গাটা হচ্ছে গোদাবরী। গোদাবরী ফাইনালি গোদাবরী ক্রস করব, বর্ষার গোদাবরী। তো এই ব্রিজটা ক্রস করলেই ছত্তিশগড় শুরু হয়ে যাবে আর কি। তেলেঙ্গানা আর ছত্তিশগড়ের বর্ডারেই গোদাবরী মোটামুটি শিওর। তবু আরেকবার ম্যাপটা দেখে ফাইনাল করে দেখে নিতে হবে যে বুঝেছি ঠিকই বুঝেছি কিনা। দারুণ, বিশাল দেখতে আর কি, বিশাল। পাক্কা রাইটে। তো এখন সামনে বৃষ্টি তো চলছেই, সামনে পাহাড়টা ভাসা ভাসা হয়ে এসছে। কি যে বলবো, বলার বিশেষ কিছু থাকে না। আঁকিটুকু আজ নিঝুম দুপুর, কি জানি তোমার বাড়ি কত দূর, সেখানে চিঠির খাম পৌঁছয় কিনা জানি না এখনো, তোমার জন্য এ দুপুরে শোনো বর্ষাটি রাখলাম। তো এখন বাজে 3টে, ছবি তুলতে তুলতে আমার মাথাটাই খারাপ হয়ে যাবে এবার। অসম্ভব অসম্ভব ফেস্টিভ্যাল হচ্ছে, কান এই ছবি ছেড়ে দেওয়া যাবে, কিন্তু আমার সাতটাও বেরিয়ে যাবে, থাক বেরিয়ে যাবে। তো বাজে এখন 3:05, এখনো যেতে বহুক্ষণ সময় লাগবে, 3.5 ঘন্টা অ্যাটলিস্ট, 3 ঘন্টা 40 মিনিট প্রিসাইজ দেখাচ্ছে। আমার ধারণা ছিল আমি ঢুকে পড়েছি ছত্তিশগড়ে, কিন্তু এখন আরেকটা একজন লোক দাঁড়িয়েছিলেন, ছবি টবি তোলার চেষ্টা করছিলাম, বৃষ্টিতে ছবি তুলতে ইচ্ছে করছে, কিন্তু আলটিমেটলি বৃষ্টি বাদলা কিছুই হচ্ছে না। যাই হোক, যাওয়ার হচ্ছে। তো ওই ভদ্রলোকের কি আমি যা বুঝলাম আর কি, আমি জিজ্ঞেস করলাম হিন্দি বোঝে কিনা, তো বললো না হিন্দি বোঝে না। তো আমি জিজ্ঞেস করলাম তেলেগু কিনা, তখন বলছে হ্যাঁ তেলেগু। তো যেহেতু আমি তেলেগুটা এখনো ভালো পারি না, সেম অন মি। তো যাই হোক, জিজ্ঞেস করলাম এটা তেলেঙ্গানা, বলছে হ্যাঁ তেলেঙ্গানা। কত সব নদী পেরোচ্ছি আমি, ছোট 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 নদী, জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট পাহাড় জঙ্গল, আর তার মধ্যে দিয়ে ছোট 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 নদী। বোঝানো খুব মুশকিল কি অনুভূতিটা আর কি, সিরিয়াসলি। কি
করে বোঝাই বলো যে কি হচ্ছে সামনে, যে কি স্বর্গের মধ্যে দিয়ে পুরো বিষয়টা চলছে, কিন্তু বোঝানোটা তো এক্সট্রিমলি ডিফিকাল্ট, তাই না? তো এখন বাজে 3:13 অ্যাকচুয়ালি, মানে হার্ডলি 10 মিনিট, কিন্তু এখন দেখাচ্ছে যে বিজাপুর থানায় ঢুকে গেছে। এই লোকটা ঠিক বললো নাকি এটা বর্ডার ছিল কিছুই বুঝতে পারছি না। এখন তো একটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি, পুরো ঘুরে ঘুরে। বাঁ পাশে চলছে নদী, গোদাবরীর খাদ দিয়ে যাচ্ছে আর কি। নামে সাহস আমি দেখাবো না। জাস্ট অপূর্ব ভাই। God we have to be lucky to be in such. এখন মানে 3:32। আমি ছত্তিশগড়ের ভেতর দিয়ে বিজাপুর এখনো বোধহয় 50-60 কিলোমিটার বা 70 কিলোমিটার। এই বিজাপুর হচ্ছে সেই বিজাপুর, সেই কুখ্যাত অঞ্চল যেটা কিনা নকশালরা নাকি লোকজনকে ধরে ধরে মেরে দিতে। যাই হোক, আমি যে বেরোচ্ছি একটার পর একটা গ্রাম, প্রত্যেকটা গ্রাম পুরো ছবির মতো, জাস্ট ছবির মতো। আমি তো বুঝতে পারছি না, আমি যেটা কিছুতেই বুঝতে পারছি না যে কনফ্লিক্টটা কোত্থেকে হলো। আমি ভেবেই যাচ্ছি, গাড়িগুলো চালাচ্ছি আর আমি ভেবেই যাচ্ছি কনফ্লিক্টটা হলো কোত্থেকে। কনফ্লিক্টটা হলো অবশ্যই সব কিছুর মধ্যে ভালো এবং মন্দ থাকে, আমার যেটা মনে হচ্ছে, অবশ্যই আমি যা বলবো এখন যেটা আমার মনে হচ্ছে, ভালো এবং মন্দ থাকে। আমার মনে হয় বেশ কিছু সভ্যতার জিনিস আর কি, মানে সকল সভ্যতার জিনিস বা বিজ্ঞানসম্মত জিনিস, যেটা অ্যাকচুয়ালি এরা নিতে চায়নি ইন দ্য সেন্স এদের কোনো টিপিক্যাল এদের কোনো চলে আসা প্রথা ছিল। সেই প্রথাগুলো হয়তো অবজারভেশন নিয়ে তৈরি এবং বেশ কিছু জিনিসকে অ্যাড্রেসও করে নিত, কিন্তু হয়তো সব জিনিস সে করতো না, হয়তো কিছু ভুলও ছিল। কিন্তু ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমরা যখন জোর করে চাপিয়ে দেখলাম, এরা বললো আমার নেওয়ার দরকার নেই, এবং হয়তো বেশিরভাগ জিনিসের ওদের কোনো দরকারই নেই, হয়তো একটা দুটো, হয়তো আমি জোর করে যাই বলে ডাক্তার এটা নাও, রাইট? এইবার দুটো জিনিস হতে পারে, এদের মধ্যে যে খারাপ লোক একেবারে ছিল না তা তো নয়, হয়তো ছিল। তারা দেখলো তাদের যে প্রতিপত্তি সোসাইটির ওপর যদি ঢুকে যায় তাদের ছাড় খেয়ে যেতে পারে, তারা এদের বোঝালো যে বাইরের জিনিস যারা আসছে তারা সব খারাপ। অ্যাট দ্য সেম টাইম তারা হয়তো পুরো ভুল কথা বলেনি, কারণ আমরা যে সভ্যতার সাথে সাথে যে জিনিসগুলো ঢুকিয়ে দিতাম সেটা ডেফিনেটলি এদের অনেক কিছুর পরিপন্থী হতো। যেমন রাস্তা করে দিলাম, বড় বড় গাড়ি চলে এলো, গাছ কাটা পড়লো, তার মধ্যে কি আবিষ্কার করবে এখানে কোনো খনি আছে মানে জঙ্গল উপড়ে ফেলে এবার সেইগুলো তুলতে হবে। তো সবারই তো সমস্যা। গ্রামগুলো জাস্ট ছবির মতো। সব মোস্টলি শাল, চারিদিকে দেখছি পিঁপড়ের ঢিপিও হয়ে রয়েছে শাল গাছগুলোর কাছ থেকে। আমার শাল, সেগুন এসবের জঙ্গল। বুদ্ধদেব বাবু পুরোপুরি অ্যাকচুয়ালি মিলিয়ে গেছেন। আমি যাচ্ছি অবুঝ মাঠের জঙ্গল, অবুঝ মাঠ, মাঝে মাঝে টার মতো অঞ্চল, তারপরে বড় বড় শাল সেগুন। বিজাপুর 70 কিলোমিটার দেখাচ্ছে এখন। তো ভোপালপট্টনম এখন বাজে 4:07। এই ভোপালপট্টনম থেকে আমি ধরে নিয়েছি ন্যাশনাল হাইওয়ে 63। তো এখান থেকে তেল নিয়ে নিলাম, তার কোনো কারণ লাস্ট 2-3 ঘন্টায় আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না, লাস্টক্ষণ আমি একটা পেট্রোল পাম্প দেখেছিলাম। তো রিফিল টপ আপ করে নেওয়াটা বেটার, ফুল ট্যাঙ্ক করে নেওয়াটা কখন কি পাওয়া যায় না পাওয়া যায় বুঝতে পারছি না এখানে কোথায় কি আছে, তো সেই জন্য ভর্তি করে নিলাম। এখন বেরিয়ে যাবো বিজাপুর এবং তারপর বারসুরের দিকে। তো ওই ভোপালপট্টনমটা বেসিক্যালি একটা চক মতো জায়গা, একটা ছোট্ট বাজার, একটা পেট্রোল পাম্প আছে, যদিও রাস্তাঘাটে গরু ঘুরেই বেড়াচ্ছে সেটা ঠিক আছে। এটা ন্যাশনাল হাইওয়ে 63, কিছু দোকানপাট আছে, জামা কাপড় পাওয়া যাচ্ছে। জায়গাটার নাম মোডাকপাল।
এখন বাজে 4:48, প্রচুর জল যাচ্ছে, ছোট্ট ব্রিজ, ওপাশে ব্রিজের পুল বানানো আছে কিন্তু হয়নি, এখানে প্রবল জল যাচ্ছে নদীঘাট। মনে হচ্ছে কোনো সিআরপিএফ ক্যাম্পে ঢুকে পড়ছি। পরপর অবশ্যই গোপালপট্টনম থেকে আপ টু এখানে বেশ কটা সিআরপিএফ ক্যাম্প চোখে পড়লো। মাঝে মধ্যে মনে হয় এই রাস্তাগুলো না দেখালে আর কি হবে, এই জঙ্গল এই রাস্তা না দেখালে তো মুশকিল। মানে সারাদিন ধরে এরকম রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কুকুর যাচ্ছে মাঝখান দিয়ে, টুকটাক কুকুর আছে কিন্তু গলাটা আবার বেল্ট লাগানো। এই জায়গাটা ডাইভারশন দিয়েছে মানে বৃষ্টি তৈরি করার জন্য। তো সামনে দিয়ে নদী ওর মতো যাচ্ছে, কিন্তু ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আগে এখানে কি ছিল, এখানে কিছু কই কিন্তু পাকডন্ডি। তো বিজাপুর এসছে মনে হচ্ছে, রাইট, হাট ফাট বসেছে এখানে, দাঁড়ালে না মাছ সবজি সব নিয়ে বসেছে, লোকাল হাট আর কি বিজাপুরের। এখানে ঘুরে দেখতে গেলে খুব চাপ খেয়ে যাবে। জায়গা নেই গাড়িটা দাঁড় করানো। রাস্তাটা হচ্ছে বাজারের মতো কেস করে দিয়েছে, হাটটা থেকে এটা তুলে বসিয়েছে, অবভিয়াসলি সেটা সুবিধা হয়, ওটাতে জল ফল পড়ার ব্যাপারটা থাকছে না, সব কিছু বিচ্ছে যে প্লাস্টিকের মণিহারি আইটেম। এটা বাস স্ট্যান্ডও বটে, এখান থেকে এই রাস্তাটা সোজা গিয়ে দেখাচ্ছে যে উল্টো দিকে গেলে আর কি জগদলপুর 159 কিলোমিটার, গিদাম 88 কিলোমিটার, রায়পুর সোজা চলে গেছে 458, বিশাখাপট্টনম এই রাস্তাতে সোজা গেলেই 464 কিলোমিটার। এই কোথাও একটা ভাগ হবে না, কারণ রায়পুর আর বিশাল একটু চাট খেতে দাঁড়ালাম এখান থেকে। बारसूर रफली, बारसूर कितना दूर होगा यहाँ से? बारसूर कितना टाइम लगेगा भैया यहाँ पे? हाँ, जगदलपुर के साइड में है, ज्यादा दूर बारसूर ज्यादा दूर है, 4-5 घंटे तो नहीं। 4-5 घंटे लगेगा? उतना नहीं लगेगा। ये अगर जगदलपुर साइड है, जगदलपुर जाएंगे, जगदलपुर पहले आएगा। इधर ही है जगदलपुर 3-3.5 घंटे का रास्ता है। उसके पहले आए तो मतलब 2-2.5 घंटा लगेगा। 2-2.5 घंटा। मिर्ची हल्का डाले सर, तेज हाँ, तेज तेज नहीं ज़्यादा तेज नहीं, मीडियम মিডিয়াম। তো বিজাপুরে চাট খেয়ে এলাম, চাটটা ছিল কিন্তু জবরদস্ত, নিল 40 টাকা। এখানে যেটা দেখলাম ফুচকাটা অ্যাকচুয়ালি গরম ঘুগনিটা ফুচকার মধ্যে পড়ে বিক্রি করছে, আর চয়েসটা হচ্ছে আইদার তুমি টক দই নিতে পারো কিংবা তুমি ওই টক জল নিতে পারো। টক জলটা সম্ভবত তেঁতুলেরই, তো যাই হোক এই আর কি। এখান থেকে মনে হয় আরো 2 ঘন্টা তো বটে, থ্রিলটাই আলাদা। অন্ধকার জঙ্গলের রাস্তা, গাড়ি ঘোড়া নেই, একা একা গাড়ি চালিয়ে চলা। এখন বাজে 6:43, আমি
বারসুর থেকে আর হাফ অ্যান আওয়ার দূরে, 24 কিলোমিটার। তো পৌঁছে যাব, পৌঁছে গিয়ে ওখান থেকে ওটা বোধহয় 2-3 কিলোমিটার, মানে যাই হোক হোয়াট এভার, হাফ কিলোমিটার হতে পারে। তো ওই ভদ্রলোককে ফোন করতে হবে আর কি, হোমস্টে, মানে যে হোমস্টে থাকবো আর কি, হোমস্টেতে ফোন করতে হবে। আর ভদ্রলোকে কিন্তু এই মুহূর্তে আমার এয়ারটেল চলছে না, উনি যদি আমাকে ফোন করার চেষ্টা করেন সেটাও পাবেন না। আমার জিও নাম্বারটা এখনো চলছিল, বেঁচে ছিল আর কি। কেসটা হয়েছে, যে লোকটাকে ফোন করে হোমস্টেটাতে ধরেছি এসছি, সে লোকটা এখন ফোন ধরছে না। সে বলেছিল বার্ডসুর এসে ফোন করতে, সে এখন ফোন ধরছে না। এখন বাজে 7:10। গন্ডগোল যেটা সেটা হচ্ছে এইখানে কিচ্ছু জানি না। এখান থেকে জগদলপুরও অত্যন্ত 50-60 কিলোমিটার দূর হবে। দেখি আরেকবার ট্রাই করে। লোকটা কিন্তু এখনো আসেনি, আসবে বলে, না আসলে তখন জগদলপুর দিকে এগোতে হবে। এখন বাজে কটা বাজে, প্রায় 7:20-25 বাজে। যে একটা দোকানটা ছিল, দোকানটা লোকটা বন্ধ করে দিয়ে কেটে পড়লো। মজার কাকে বলে। তো ফাইনালি এসছে, তো আমিও আর কি ফাইনালি পৌঁছেছি। দোকানপাট সব মোটামুটি বন্ধ হয়ে গেছে, একটি দোকানই খোলা আছে, এই যে পাশে দেখা যাচ্ছে। বোধহয় কাপড় জামা গোছাচ্ছে। তো ফাইনালি ঘরে পৌঁছেছি অ্যাবাউট 7:45 নাগাদ। তো অন্ধকার, বেশ কিছুটা অফ রোডিং করতে হয়েছিল। তো কিরকম রাস্তা আমি আর সেটা, মানে অন্ধকার থাকার রিস্কও নিইনি। ওদের মানে শুভম নিতে গেছিল আমাকে, হোমস্টের ওনার। তো আমি আস্তে আস্তে চালিয়ে চালিয়ে চলে এসেছি, আর রেকর্ড করা হয়নি, করিনি আর কি। তো ঘরটা যেরকম দেখাচ্ছে, এটা মোটামুটি শুনছিলাম প্রত্যন্ত গ্রাম, নেটওয়ার্ক ফেটওয়ার্ক সেরকমভাবে নেই। তো যা দেখতে পাচ্ছেন সেরকমই আছে ঘরটা। ওপরটা ছাদটা বস্তা দিয়ে ম্যানেজ করা আর কি, সিলিংয়ের মতো করা আছে। বাথরুমটা বেশ কিছুটা দূরে, বাথরুমের ছেড়া কেমন আমি জানি না, এখনো যাইনি, দেখতে হবে। কারেন্টের অবস্থাটা একটু খারাপ, বাকি মোরাললেস ঠিকঠাকই আছে। তো আজকের মতো এই শেষ। আমি আজকে রান্না করা যায়নি, রান্না দেখা যেতে পারে। আমি আজকে খাবো শুটকি মাছ, মানে শুকনো মাছ এরা যেটা বলে, পাস্তার স্টাইলে রান্না। ইন্দ্রাবতী নদী এখান থেকে 200 মিটার দূরে বললো। তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ঢোলকাল ট্রেকটাও আর হবে না। তো ওই আর কি, ইন্দ্রাবতী নদীর মাছ কে রেখে দেয় এরা। পিছনে গোয়ালটা দেখতে পাচ্ছি, বাথরুমটা একটু দূরে, বাথরুমের ভিতরে আর এখন ঢুকিনি অন্ধকারে, কাল সকালে একবার দেখবো।